নমস্কার। আতঙ্কের রুদ্রগড়ের পরবর্তী পর্ব আজকে শোনাব। বিপ্র ভয়ে ভয়ে এগিয়ে এসে পিছন থেকে আধ্যয়াকে শক্ত করে ধরে সরিয়ে নিল। আধ্যয়ার চোখ এখনো অশ্রুসজল, সারা শরীর আতঙ্কে কাঁপছে। বিপ্র তার হাত চেপে ধরে দ্রুত টানতে টানতে চাপা স্বরে বলল, চলো তাড়াতাড়ি, বড় বিপদ ঘটে যাচ্ছে বুঝতেই পেরে আমি তোমাকে এখানে আসতে দিতে চাইছিলাম না। আধ্যয়া নির্বাক হয়ে বিপ্রের সাথে চলছে। তার পা যেন চলছেই না, যেন সে শরীরটাকে টেনে নিয়ে যাচ্ছে। প্রতিটা পদক্ষেপ ভারী লাগছে, মনটাও শূন্য। বাতাসে একটা অদ্ভুত থমথমে ভাব। রুদ্রগড় ছেড়ে তারা বিপ্রের বন্ধুর বাড়িতে এসে দাঁড়ালো। দরজার সামনে এসে বিপ্র দ্রুত কলিং বেল চাপল। কিছুক্ষণ অপেক্ষা করার পর ভেতর থেকে দরজা খুলে গেল। বিপ্রের বন্ধুটি দ্রুত তাদের দিকে তাকিয়ে বুঝে গেল পরিস্থিতি কিছুটা অস্বাভাবিক। সে আর কিছু না বলে বিপ্রের হাত থেকে দড়ি নিয়ে তাদের ভেতরে ঢুকতে বলল। তারা ভেতরে ঢুকল। আধ্যয়া কাঁপছে, ঠান্ডায় না, আতঙ্কে। হাত দুটো সে নিজের বুকের কাছে জড়িয়ে রেখেছে। শরীরে থাকা ভেজা কাপড়গুলো তার অসহায়তা আরও বাড়িয়ে তুলছে। বিপ্র বন্ধুকে ইশারায় পাশের ঘরে যেতে বলল, আর নিজেও দ্রুত নিজের ব্যাগ খুলল। ব্যাগ থেকে একটা পাজামার পাঞ্জাবি আর গামছা বের করে আধ্যয়ার দিকে বাড়িয়ে দিয়ে বলল, স্নান করে এই পোশাক পরো। এই বাড়িতে কোনো মেয়ে মানুষ থাকে না, মেয়েদের পোশাকও নেই, তাই এটা দিলাম। তার কণ্ঠে দৃঢ়তা থাকলেও চোখে চিন্তার ছাপ স্পষ্ট। বিপ্র তাকে বাথরুমটা দেখিয়ে দিল। আধ্যয়া ধীরে ধীরে পাজামা, পাঞ্জাবি আর গামছাটা নিল। তারপর সংকোচ নিয়ে বাথরুমের দিকে এগিয়ে গেল। দরজা বন্ধ হতেই বিপ্র গভীর শ্বাস নিয়ে পাশের ঘরের দরজার কাছে থাকা বন্ধুর দিকে তাকালো, যেন অনেক প্রশ্ন জমে আছে তার মনে। আধ্যয়া শীত, গ্রীষ্ম, বর্ষা যে ঋতুই হোক না কেন সারা বছর নিয়মিত স্নান করে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কিন্তু এখন কয়েকদিন হয়ে গেছে সে স্নানের কথাই ভুলে গেছে। একই পোশাকে রাত দিন পার করছে, অথচ তাতে তার কোনো হুঁশই নেই। পরিস্থিতি মানুষকে অনেক কিছু করতে বাধ্য করে, যা স্বাভাবিক অবস্থায় কল্পনাও করা যায় না। এখন তার জীবনে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা এসবের কোনো মূল্যই নেই, কারণ তার মন জুড়ে শুধু ভয়, আতঙ্ক আর প্রতিশোধের দহন। প্রতিটা মুহূর্ত তার ভেতরে এক অগ্নিকুণ্ডের জন্ম দিচ্ছে, যে আগুন তাকে টিকিয়ে রেখেছে, আবার একই সঙ্গে পুড়িয়েও ফেলছে। আধ্যয়া বাথরুমের ছিটকিনিটা টেনে দিয়ে দেওয়ালে ঝুলে থাকা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখল। বিধ্বস্ত চেহারা, ক্লান্ত চোখ, শুকিয়ে যাওয়া ত্বক, সব মিলিয়ে যেন ভিন্ন এক মানুষ। নিজের প্রতি খেয়াল রাখার কোনো মানসিকতা তার আর নেই। শ্যামা নাম লেখা কাপড়টি আধ্যয়া যত্ন করে কাপড় রাখার রডে ঝুলিয়ে রাখল। এই পুরনো কাপড়ের টুকরোটি সে কিছুতেই কাছছাড়া করতে চায় না, কারণ এটাই একমাত্র সূত্র যা তাকে তার জন্মদাতা আর জন্মদাত্রী বাবা মায়ের কাছে পৌঁছাতে পারে। সে জানে এটা হারানো মানে তাদের খোঁজ পাওয়ার শেষ আশাটুকুও হারিয়ে ফেলা। তাই যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতেই এই কাপড়টিকে তাকে আগলে রাখতে হবে। শ্যামা নাম লেখা কাপড়ের পাশে সে বিপ্রের দেওয়া পাজামা আর পাঞ্জাবিটা রাখল, গামছাটা রাখল তার পাশে। তারপর বাথরুমে থাকা সাবান তুলে নিয়ে ভালোভাবে গা ঘষতে লাগলো, যেন শরীরের ধুলো ময়লা দূর তো হচ্ছেই, কিন্তু মন থেকে সমস্ত আতঙ্ক ধুয়ে যাচ্ছে না। জল তার ক্লান্ত শরীরে শান্তি এনে দিচ্ছে,
কিন্তু মন তা তো শান্ত হচ্ছে না। স্নান শেষে আধ্যা পাজামার পাঞ্জাবি পরল। তারপর নিজের পোশাকগুলো ধুয়ে বালতিতে রাখল। এবার রড থেকে শ্যামা নাম লেখা কাপড়টি নিল। একবার শক্ত করে বুকে চেপে ধরল কাপড়টিকে। তারপর ধীরে ধীরে দরজা খুলে বালতি নিয়ে বেরিয়ে এলো। বিপ্র এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। পাজামার পাঞ্জাবি পরে আধ্যাকে আগের চেয়ে আরও মোহময়ী লাগছে। তার ভেজা চুল, স্নিগ্ধ মুখ আর গভীর চোখ যেন এক নতুন রূপ নিয়ে হাজির হয়েছে। বিপ্রের চোখ কিছুক্ষণ ওর দিকেই আটকে রইল। আধ্যা বলল, ভেজা কাপড়গুলো কোথায় মেলব? বিপ্র বারান্দায় ঝোলানো দড়িতে মেলতে বলল। আধ্যা বারান্দায় গিয়ে কাপড়গুলো মেলে ফিরে ঘরে এলো। সে শীতে কাঁপছে। বিপ্র তৎক্ষণাৎ ব্যাগ থেকে একটা চাদর বের করে তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নাও, এটা পরে নাও। আধ্যা নির্বিকারভাবে চাদরটাও গায়ে জড়িয়ে নিল। কিন্তু তার মন কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ভয়ঙ্কর দৃশ্যের মধ্যেই আটকে আছে। 1 ঘন্টাও হয়নি সে এক ভয়াবহ ঘটনা দেখেছে। এক নিষ্পাপ সদ্যজাত শিশুকে পিশাচিনী কামড়ে খাচ্ছিল। এই দৃশ্য কিছুতেই সে ভুলতে পারছে না। তার সারা শরীরে এক অস্পষ্ট যন্ত্রণা ছড়িয়ে পড়ছে, যেন ভেতর থেকে রাগ, ঘৃণা আর প্রতিশোধের আগুন তাকে ধ্বংস করে দিচ্ছে। বিপ্রের বন্ধু আদা চা আর চিকেন স্যান্ডউইচ এনে তাদের সামনে রাখল। খেয়ে নাও। বিপ্র নরম গলায় কথাটা বলল, কিন্তু আধ্যার খাবার ইচ্ছে নেই। সেই ভয়ঙ্কর দৃশ্য তার চোখের সামনে ভাসছে। কি দোষ ছিল শিশুটির? কেন তাকে মরতে হলো? কেন পিশাচিনী এত নিষ্ঠুর? কেন সে শুধু রুদ্রগড়ের মানুষদের ওপরই এত অত্যাচার চালাচ্ছে? বিপ্র স্যান্ডউইচের প্লেটটা তার দিকে এগিয়ে দিয়ে বলল, খেয়ে নাও, ভালো লাগবে। আধ্যা ধীরে ধীরে বলল, চা খাবো শুধু। সে চায়ের কাপটা তুলে নিয়ে ধীরে ধীরে তাতে চুমুক দিল। গরম আদা চায়ের উষ্ণতা তার শরীরে কিছুটা আরাম দিলেও মনকে শান্ত করতে পারল না। খাওয়া শেষে বিপ্র উঠে দাঁড়িয়ে বলল, চলো এবার। আধ্যা তার দিকে তাকিয়ে বলল, এখন কোথায় তলোয়ার খুঁজতে যাব? বিপ্র একটু রহস্যময় হেসে বলল, চলো তো। আধ্যার কিছু না বলে উঠে দাঁড়ালো। তার চোখে এখন একটাই উদ্দেশ্য, প্রতিশোধ। সে জানে পিশাচিনীকে শেষ করতে হলে সেই হাড়ের তলোয়ারটি দরকার। বিপ্রের হঠাৎ মনে পড়ল গুরুদেবের কথা। তিনি 2 পেত্নীকে আধ্যাকে খুঁজতে বলেছিলেন। তলোয়ারের সাথে সাথে আধ্যাকেও তার দরকার। পেত্নী 2 যদি আধ্যাকে দেখে ফেলে তাহলে পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। বিপ্র তৎক্ষণাৎ আধ্যাকে বলল, চাদর দিয়ে মুখটা ঢেকে বেরো। আধ্যা বিস্মিত হলেও কিছু না বলে চাদরটা মাথার ওপর টেনে নিল। মুখের বেশিরভাগটাই ঢাকা পড়ে গেল। তারপর সে বিপ্রের সঙ্গে বাইরে বেরিয়ে এলো। রাত তখন গভীর, চারপাশে রহস্যময় নীরবতা। বিপ্রের বন্ধু বাইক বের করল। বিপ্র চালকের আসনে বসে আধ্যাকে পিছনে বসতে বলল। আধ্যা একটু ইতস্তত করে বলল, বাইকে করে কোথায় যাব? বিপ্র তার দ্বিধা বুঝতে পেরে বলল, বিশ্বাস হচ্ছে না আমাকে? আধ্যা একটু লজ্জা পেল। বিপ্র প্রথম থেকেই তার সঙ্গে ভালো ব্যবহার করে আসছে, তাকে সাহায্য করছে। সে ধীরে ধীরে বলল, না মানে বাইক নিয়ে তলোয়ার খুঁজতে। বিপ্র তার কথা মাঝপথে থামিয়ে দিয়ে বলল, ওঠো আগে, যেতে যেতে সব বলবো। আধ্যা আর কিছু না বলে বাইকের পিছনের উঠে বসল, তবে হাত দিয়ে সিটের পিছনের হ্যান্ডেলটাই ধরল। বিপ্র পিছন ফিরে বলল, আমার কাঁধে হাত রেখে বসো। আধ্যা তৎক্ষণাৎ বলল, না ঠিক আছে। বিপ্র একটু গম্ভীর হয়ে বলল, রাস্তা খারাপ, পড়ে যেতে পারো, তাই বলছি। বিপ্র বাইক স্টার্ট দিল।
গর্জন করে বাইক ছুটে চলল শূন্য রাস্তায়। সব কিছু যেন ঘুমিয়ে পড়েছে। রাস্তাঘাট ফাঁকা, শুধু ল্যাম্পপোস্টের আলো একটানা জ্বলছে। হিমেল বাতাস তাদের গায়ে এসে লাগছে, কিন্তু আধ্যার ভেতরের প্রতিশোধের আগুন আরও জ্বলে উঠছে। বিপ্র কিছুক্ষণ পরে বলল, আমি একজন সাধুর সন্ধান পেয়েছি, তার সঙ্গে দেখা করার জন্যই যাচ্ছি। তিনি ভূত ভবিষ্যৎ সব বলতে পারেন। তিনি নিশ্চয়ই বলতে পারবেন হাড়ের সেই তলোয়ারটি কোন কুয়োতে আছে। আধ্যা এক মুহূর্ত চুপ করে থাকল। তারপর বিপ্রের কথায় এক ধরনের নতুন আশা দেখতে পেল। হয়তো আজ রাতেই সে সত্যের আরও কাছাকাছি পৌঁছে যাবে, সেই তলোয়ারের খোঁজ পেয়ে যাবে, আর পিশাচিনীকে ধ্বংস করার পথ খুলে যাবে। বাইক বেশ কিছুক্ষণ চলার পর সেটি ধীরে ধীরে এক নির্জন জঙ্গলের রাস্তায় ঢুকে পড়ল। চারপাশে ঘন অন্ধকার, দুপাশে শুধু বড় বড় গাছের সারি, মাঝখান দিয়ে সরু কাঁচা রাস্তা। রাস্তার কোথাও কোনো জায়গায় আলো নেই, শুধু বাইকের হেডলাইটের ম্লান আলো পথটাকে দৃশ্যমান করে রেখেছে। রাস্তাটা মোটেই ভালো নয়, খানাখন্দে ভরা পথ, মাঝে মাঝেই বাইক ঝাঁকুনি খাচ্ছে। আধ্যা কয়েকবার পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিল। বিপ্র পেছন ফিরে বলল, কাঁধে হাত রাখো, না হলে পড়ে যাবে। আধ্যা একটু সংকোচ বোধ করলেও বুঝতে পারল বিপ্র যা বলছে তা সত্যি। বাধ্য হয়েই সে বিপ্রের কাঁধে হাত রাখল। বিপ্রর মনে এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি কাজ করল। কারো ভালো লাগার মানুষ যদি নির্জন রাতে এক রহস্যময় জঙ্গলের পথে তার বাইকে উঠে কাঁধে হাত রাখে, তাহলে তার তো ভালো লাগবেই। একরকম অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল বিপ্রর হৃদয়ে, কিন্তু সে কিছু বলল না, বাইকের গতিতে মনোযোগ দিল। এদিকে আধ্যার মনে একের পর এক চিন্তা ভিড় করছে। সত্যি কি এই সাধু পারবেন হাড়ের তলোয়ারের সন্ধান দিতে? যদি পারেন, তবে কি সেই তলোয়ার দিয়ে সে পিশাচিনীকে ধ্বংস করতে পারবে? আশার মাঝেই এক ধরনের সংশয় কাজ করছে। যদি সাধু হাড়ের তলোয়ারের খোঁজ দিতে না পারেন, যদি সবটাই সময়ের অপচয় হয়, কিন্তু তার কাছে আর কোনো তো উপায়ও নেই। এই পথেই তাকে এগিয়ে যেতে হবে, এই রহস্যের সমাধান করতেই হবে। বাইকের হেডলাইটের আলোয় রাস্তাটা মাঝে মাঝে চকচক করে উঠছে। স্পষ্ট বোঝা যাচ্ছে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও জল জমে আছে। টুপটাপ ছপ শব্দ তুলে বাইকের চাকা সেগুলো পেরিয়ে যাচ্ছে। ভোর হয়ে আসছে। চারপাশে নানা পাখির ডাক, ঝোপঝাড়ের নড়াচড়া। প্রকৃতি যেন ধীরে ধীরে জেগে উঠছে। ঠান্ডা বাতাস শিরশির করে গায়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে। বিপ্র আর আধ্যা বাইক নিয়ে নির্জন পথ ধরে এগিয়ে যাচ্ছে। চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। হঠাৎ করেই বাইকটা গড়গড় শব্দ করে থেমে গেল। বিপ্র একাধিকবার স্টার্ট দেওয়ার চেষ্টা করল, কিন্তু কিছুতেই ইঞ্জিন চালু হলো না। চারিদিক ঘন অন্ধকার, আশেপাশে কেউ নেই। বাতাস ভারী হয়ে এসেছে, যেন অদৃশ্য কোনো শক্তি চারপাশে ছড়িয়ে পড়েছে। আধ্যার মনে অজানা এক অস্বস্তি দানা বাঁধতে লাগলো। এই অচেনা জায়গায় গভীর রাতে বাইকের হঠাৎ বিকল হয়ে যাওয়া স্বাভাবিক বলে মনে হলো না। তার মনে এক ভয় ঢুকে গেল। রুদ্রগড়ের সেই ভয়ঙ্কর পিশাচিনী কি এখানেও চলে এসেছে? সেই কি বাইকটা থামালো? বিপ্র আবার স্টার্ট দেওয়ার চেষ্টা করল, কিন্তু বাইক একেবারে নিস্তব্ধ। মনে হচ্ছে যেন প্রাণ হারিয়ে ফেলেছে। মুহূর্তের জন্য চারপাশের বাতাস আরও ঠান্ডা হয়ে এলো। বিপ্র ভাবল, গুরুদেব আধ্যাকে খুঁজতে যে পেতনিদের পাঠিয়েছে তারাই এখানে উপস্থিত হয়নি তো? তার ভয়ে বুক কেঁপে উঠল।
সে চোখ বন্ধ করল। ধীরে ধীরে কিছু বিড়বিড় করে মন্ত্রে উচ্চারণ করতে লাগলো। ঠিক তখনই বাইক গর্জন করে উঠল। ইঞ্জিন আবার চালু হয়ে গেল। আধ্যা বিস্মিত হয়ে বলল, কী জন্য বাইক থেমে গিয়েছিল? বিপ্র কোনো উত্তর দিল না। একবার শুধু চারপাশে চোখ বুলিয়ে নিল। তারপর দ্রুত বাইক চালিয়ে সামনে এগিয়ে গেল। মিনিট খানেক পরই সামনে এক অদ্ভুত দৃশ্য দেখে তারা থমকে গেল। পথের মাঝখানে একটি বড় কেউটে সাপ ভয়ঙ্করভাবে ফনা তুলে দাঁড়িয়ে রয়েছে। তার চকচকে কালো শরীর আর চোখ দুটো জ্বলজ্বল করছে। সাপটি যেন ইচ্ছা করেই তাদের পথ আটকে রেখেছে। বিপ্র বাইকটা পাশ কাটিয়ে নিয়ে যেতে চাইল, কিন্তু সাপটির সঙ্গে সঙ্গে সেই দিকেই নড়ল। মনে হচ্ছে বাইকটি সামনে এগিয়ে যাক, সেটা সে চাইছে না। বিপ্র বিরক্ত হয়ে বাইক থামিয়ে বলল, সাপটা আসার জন্য আর কোনো সময় পেল না নাকি? সরছেও না পথ থেকে। সে হর্ন বাজাতে লাগলো যাতে সাপটি সরে যায়, কিন্তু হর্নের আওয়াজে সাপটি আরও ক্ষিপ্ত হয়ে উঠল। ফোঁস ফোঁস শব্দ করতে লাগলো, যেন এক্ষুনি ছোবল মারবে। তারা বাইক থেকে নামলো। আধ্যা ভালো করে সাপটির দিকে তাকালো। তার বুকের ভেতর কেমন একটা শিহরণ বয়ে গেল। এ কি সেই সাপ? দেখতে তো একদম একই রকম। সন্তোষপুরে যেটি তাকে বারবার বিপদ থেকে রক্ষা করেছিল। অসম্ভব! সন্তোষপুর থেকে এখান থেকে তো অনেক দূর। তাহলে সাপটি কিভাবে এখানে এলো? বিপ্র ইতিমধ্যে একটা গাছের ডাল খুঁজে নিয়েছে সাপটাকে তাড়ানোর জন্য, কিন্তু আধ্যা তাকে থামিয়ে বলল, না, সাপটাকে মারবেন না। সন্তোষপুরে ঠিক এমনই একটা সাপ আমাকে অনেকবার রক্ষা করেছিল, এমনকি আমাকে পারুল মাসির বাড়িতেও পৌঁছে দিয়েছিল। আমার মনে হচ্ছে সাপটা আমাদের এগিয়ে যেতে নিষেধ করছে। সামনে হয়তো বিপদ আছে। বিপ্র কিছুক্ষণ চুপ করে রইল, তারপর লাঠিটা ফেলে দিল। তারপর বাইকে উঠে আধ্যাকেও বাইকে উঠতে বলল। আধ্যা বাইকে উঠে বসল। বিপ্র আগের মতো বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করে বাইক স্টার্ট দিয়ে দিল আর সাপের দিকেই বাইক চালিয়ে দিল। এ কী করছেন? সাপটার গায়ের ওপর দিয়ে চলে গেলেন, আতঙ্কে চিৎকার করল আধ্যা। বিপ্র কোনো উত্তর দিল না, শুধু বাইক চালিয়ে যেতে লাগলো। আধ্যা উদ্বিগ্ন হয়ে বাইকের পিছনের দিকে তাকালো। কোথায় সাপটি? রাস্তার ওপর পড়ে থাকার কথা, কিন্তু আশেপাশে তাকিয়েও সে সাপটিকে দেখতে পেল না। মনে হলো যেন এক মুহূর্তে অদৃশ্য হয়ে গেছে। দাঁড়ান, একটু থামান, আমি দেখতে চাই সাপটির আঘাত লেগেছে কিনা। বিপ্র হালকা গলায় বলল, ওর কিছু হয়নি, জঙ্গলে চলে গেছে। কিন্তু আধ্যার মন মানতে চাইল না। তার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সত্যি কি সাপটি চলে গেছে, নাকি কিছু একটা হয়েছে? সন্তোষপুরের সেই রহস্যময় সাপ আর এই সাপ কি একই? কেন বারবার তার সামনে এসে দাঁড়াচ্ছে? আধ্যা কিছুতেই বুঝে উঠতে পারল না, কিন্তু তার মনের মধ্যে ভয় আর কৌতূহল একসঙ্গে দানা বাঁধতে লাগল। বাইক এসে একটা পুরনো বাড়ির গেটের সামনে থামল। চারপাশ এখনও অন্ধকার আছে। বাড়িটির আশেপাশে কোনো বসতি নেই, শুধু গাছপালায় ঘেরা নির্জন এলাকা। গেটের ওপাশে অন্ধকারের মধ্যে বাড়িটা অবয়বটা রহস্যময় মনে হচ্ছে। বিপ্র পকেট থেকে ফোন বের করে কাউকে কল করল। কিরে, ঘুমিয়ে গেছিস? ফোনের অপর প্রান্ত থেকে এক ঘুম জড়ানো কণ্ঠ ভেসে এলো। আসছি বাবু। কয়েক মুহূর্ত পরেই একজন 20-21 বছরের যুবক হাতে টর্চ নিয়ে তাড়াতাড়ি এগিয়ে এলো। আলোয় তার মুখটা স্পষ্ট হলো। সে হয়তো ঘুমিয়েছিল। চোখ কচলাতে কচলাতে গেট খুলে বলল, চোখটা একটু লেগে গিয়েছিল বাবু, ভেতরে আসুন। যুবকটি হালকা আর চোখে বাইকের পিছনের দিকে তাকালো। আধ্যার মুখ চাদরে ঢাকা। আবছা আলোয় বোঝা যাচ্ছে না সে ছেলে না মেয়ে। পাজামার পাঞ্জাবি আর চাদরের ভেতর তার অবয়বটাও স্পষ্ট নয়।
যুবকটি এক মুহূর্তের জন্য কিছু ভাবল, তারপর আর কিছু না বলে গেট খুলে সরে দাঁড়ালো। বিপ্র বাইক নিয়ে সোজা বাড়ির ভেতরে ঢুকলো। বাইক গিয়ে থামল মূল সিঁড়ির সামনে। চারপাশে পুরনো বাড়ির গা ছমছমে পরিবেশ। এক অজানা শীতলতা যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে। এমন সময় হাতে হ্যারিকেন নিয়ে একজন মধ্যবয়সী মহিলা এগিয়ে এলো। বয়স 40-এর কাছাকাছি, পরনে সাদামাটা শাড়ি, চোখে বিস্ময়ের ছাপ। বিপ্রকে দেখে একটু থমকে গেল, তারপর আবেগ মিশ্রিত স্বরে বলল, বাবু, আপনি এখন এখানে এতদিন পর? এদিককার কথা তো ভুলেই গেছেন। বিপ্র গম্ভীর গলায় বলল, রাত প্রায় শেষ হয়ে আসছে, কথা না বলে একে ঘরে নিয়ে যাও। ঘরদর পরিষ্কার করে রেখেছো তো? যুবকটি পাশে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে বলে উঠল, হ্যাঁ বাবু, দুজনে মিলে পরিষ্কার করে রেখেছি। সালোয়ার কামিজও কিনে রেখেছি, কোনো অসুবিধা হবে না। মহিলাটি এবার আধ্যার দিকে তাকিয়ে কোমল স্বরে বলল, ভেতরে চলো দিদিমণি। আধ্যা একটু দ্বিধাগ্রস্ত হয়ে বিপ্রের দিকে তাকালো। চোখে এক রাশ প্রশ্ন। সাধু? সে শুধু এতটুকুই বলল। বিপ্র শান্ত গলায় বলল, তুমি ক্লান্ত, আগে একটু ঘুমিয়ে নাও। আধ্যা অনিচ্ছা সত্ত্বেও মহিলাটির সঙ্গে ঘরের ভেতর ঢুকে গেল। মহিলাটি ধীর পায়ে এগিয়ে গিয়ে আধ্যাকে দুটো ঘর পেরিয়ে একটি বিরাট ঘরে নিয়ে গেল। ঘরে প্রবেশ করতেই আধ্যার চোখ বিস্ময়ে ছড়িয়ে পড়ল। এটি যেন একেবারে অন্য জগতের অংশ, এক রাজকীয় পরিসর। ঘরটি সুসজ্জিত, পরিপাটি, প্রতিটি কোণেই সুস্পষ্ট রুচির ছাপ। দেওয়ালে ঝুলছে নৈপুণ্যের ছোঁয়ায় বেছে নেওয়া চিত্রকলা, মেঝেতে পাতা বিলাসবহুল কারুকার্য করা গালিচা। ঝাড়বাতির উজ্জ্বল আলোয় পুরো ঘর ঝলমল করে উঠছে, যেন কোনো রাজপ্রাসাদের এক অংশ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, অন্য ঘরগুলো রয়েছে অন্ধকারাচ্ছন্ন, সেখানে একটি আলোও জ্বলছে না। এই বৈপরীত্য আধ্যার মনে অদ্ভুত এক প্রশ্নের জন্ম দিল। এত আলোকময়তা শুধু এই ঘরেই কেন? বাকি অংশের নিস্তব্ধতা আর অন্ধকারের মাঝে এই রাজকীয় পরিবেশ কি শুধুই সৌন্দর্যের জন্য, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? ঘরটির একপাশে বড় কাঠের খাট, যার ওপর নরম তুলতুলে বিছানা। খাটের পাশে একটি টি টেবিল, তার ওপর ফুলদানিতে ফুলের তোড়া সাজানো। ফুলের গন্ধে ঘরটি সুবাসিত হচ্ছে। ঘরের এক কোণে রাখা একটি আরামদায়ক সোফা, যা দেখে মনে হচ্ছে এটি শুধু বিশ্রামের জন্য নয়, সময় কাটানোর জন্যও আদর্শ। ঘরটির মাঝখানে খানিকটা ফাঁকা জায়গা। ঘরটির একপাশে বড় কাঠের আলমারি রাখা, যার পালিশ করা কাঠে আলোর প্রতিফলন চোখে পড়ছে। মহিলা সেই আলমারির দিকে ইঙ্গিত করে বলল, এই আলমারিতে সালোয়ার কামিজ আর শাড়ি, সায়া, ব্লাউজ, নাইটি সবই রয়েছে। তোমার যেটা ভালো লাগে সেটাই পরে নিও। খাবে কিছু? মহিলার কণ্ঠে আন্তরিকতার ছোঁয়া রয়েছে, যা খুবই আরামদায়ক লাগছে। আধ্যে একটু ভাবল, তারপর মৃদু স্বরে বলল, না, খাবো না। মহিলাটি বলল, বেশ, ওই যে ঘরের সঙ্গেই বাথরুম, পোশাক পাল্টে ঘুমিয়ে নাও। সারা রাত তো ঘুম হয়নি, ক্লান্ত দেখাচ্ছে তোমাকে। যা লাগবে আমাকে বলো। বলে মহিলাটি ঘর থেকে বেরিয়ে গেল। আধ্যা ঘরের দিকে চোখ বুলিয়ে দেখল, বাথরুমের দরজার পাশাপাশি ঘরে দুটি দরজা আছে। একটা দিয়ে সে ঢুকেছে, আরেকটি দরজা বন্ধ রয়েছে। বাথরুম ছাড়া অন্য দুটি দরজাতে মর্টিস ক্লক লাগানো আছে। সে বুঝতে পারছে না ওই বন্ধ দরজাটির ওপাশে আর কোনো ঘর আছে কিনা, নাকি ওই দরজা দিয়ে বাইরে বেরোনোর পথ আছে। তার মাথা ভারী হয়ে উঠল, শরীরটা যেন একেবারে ক্লান্ত,
আধ্যা ধীরে ধীরে আলমারি খুলে সুন্দর সুন্দর পোশাক দেখতে পেল। সে পোশাকগুলো দেখে বুঝতে পারল এগুলি খুবই দামি। তার চোখে পড়ল একটা সালোয়ার কামিজ, তার পছন্দের রং, দেখে মনে হচ্ছে একদম নতুন কেনা, গায়ে দামের স্টিকারও ঝুলছে। সে সেই পোশাকটি হাতে তুলে নিয়ে বাথরুমে ঢুকে পোশাক পাল্টালো। বাথরুম থেকে বেরিয়ে এসে আধ্যা দেখল মহিলাটি আবার ফিরে এসেছে। তার হাতে একটি চাবি রয়েছে। মহিলাটি বলল, ওই দরজাটি লক করা আছে, আর এই দরজাটা ভেতর থেকে লক করে শুয়ে পড়ো। এই বলে মহিলাটি আবার ঘর থেকে বেরিয়ে গেল। আধ্যা দরজাটা লক করে নরম তুলতুলে বিছানার ওপর শুয়ে পড়ল। শয্যাটি খুব আরামদায়ক। তার ক্লান্ত শরীর এক মুহূর্তে শিথিল হয়ে পড়ল। শ্যামা নাম লেখা কাপড়টি সে কোমরে গুজে রাখল। তার ঠান্ডা ঠান্ডা লাগছে, গায়ে দেওয়ার কিছু পেল না। একসময় ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে এলো। সমস্ত দিন রাতের টানাপোড়েন শেষে অবশেষে শান্তিতে ঘুমিয়ে পড়ল আধ্যা, যেন স্বপ্নের কোনো এক দেশে চলে গেছে। এখানে সব কিছু এত শান্ত, এত পরিপাটি, যেন কোনো অশান্তি নেই। আধ্যার মনের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু এখন সেই সব চিন্তা দূরে সরিয়ে সে শুধু ঘুমের মধ্যে ডুবে গেল। বিপ্র মহিলাটি আর যুবকটিকে বলল, আধ্যার যত্নের যেন কোনো ত্রুটি না হয়, আমি আসছি। এই বলে সে বাইক নিয়ে বেরিয়ে গেল। নীনা আর কলাবতী সন্তোষপুর আর তার আশেপাশের সমস্ত জায়গা একেবারে খুঁজে ফেলেছে। তারা প্রতিটা ঘর, গলিপথ, শ্মশান তাদের শক্তি প্রয়োগ করে সব কিছু তন্ন তন্ন করে দেখেছে, কিন্তু আধ্যাকে তারা কোথাও খুঁজে পায়নি। তাদের মনে কেমন একটা অসহায় ভাব এসে উপস্থিত হয়েছে। এখন তারা বুঝতে পারছে, যদি তান্ত্রিকের কাছে গিয়ে জানায় তবে তান্ত্রিক হয়তো তাদের উপর আরও রাগ দেখাবেন। তবুও তারা সিদ্ধান্ত নিল খবরটা তান্ত্রিককে জানানো প্রয়োজন, আর এই চেষ্টার মধ্যে হয়তো কোনো সমাধান পাওয়া যেতে পারে। তারা দ্রুত শ্মশানে ফিরে এলো। ভোরের আলো ফুটতে শুরু করেছে। তারা শ্মশানে তান্ত্রিককে না দেখতে পেয়ে তারা গোপন আস্তানায় ঢুকল। সেখানকার পরিবেশও একেবারে নিস্তব্ধ। তারা দেখতে পেল তান্ত্রিক সেখানে নেই। তারা তাদের শক্তি প্রয়োগ করে তান্ত্রিক কোথায় আছেন সেটাও বুঝতে পারল না। হতাশ হয়ে তারা পুনরায় সিদ্ধান্ত নিল অন্য কোথাও গিয়ে আধ্যাকে খুঁজে দেখা উচিত। নীনা আর কলাবতী একে অপরের দিকে তাকিয়ে কোনো আশা না দেখে আবারও পথে নেমে পড়ল। তাদের মনে প্রশ্ন, আধ্যাকে কোথায় পাওয়া যাবে? তান্ত্রিকও বা গেলেন কোথায়? ওদিকে দেবু বিপ্রের বাড়ির কাছের রাস্তায় দাঁড়িয়ে রইল। চারপাশ পরিষ্কার, একদম শান্ত, নীরব। বিপ্র বাড়ির বাইরে আসছে না। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দেবু ভাবল, কি হলো আজকে? বিপ্র কেন বের হচ্ছে না? বেশ কিছু সময় ধরে বিপ্রের কোনো সাড়া না পেয়ে দেবুর মনে এক ধরনের অস্বস্তি জমা নিল। সে চিন্তা করতে লাগলো, বিপ্র হয়তো আমার আসার অপেক্ষা না করে একাই শ্মশানে চলে গেছে। কিন্তু গুরুদেব তো শ্মশান থেকে চলে গেছেন, তিনি ফিরে এসেছেন কি? এ কথা ভাবতে ভাবতেই দেবু ঠিক করলো শ্মশানটি দেখে আসবে। দেবু শ্মশানে গেল। সেখানে গুরুদেব বা বিপ্রকে দেখতে পেল না সে। হতাশ হয়ে সে সোজা গুরুদেবের আস্তানায় চলে গেল, কিন্তু সেখানেও কেউ নেই। দেবুর মনটা খারাপ হয়ে গেল। সে শ্মশানের পাশ দিয়ে বয়ে চলা নদীর পাড়ে গিয়ে বসল। নদীর জল শান্ত, ঠান্ডা বাতাস তার গায়ে লাগছে। আকাশটা মেঘলা হয়ে আছে। তার মনে হলো আজ রোদ উঠবে না। সে চুপচাপ নদীর দিকে তাকিয়ে রইল। তার মনে পড়ল আধ্যার কথা। মেয়েটা কোথায় গেল? আধ্যা কি ঠিক আছে? গুরুদেবের পাঠানো পেতনি দুজন তার খোঁজ পেয়েছে কি? আধ্যা কি বিপদে পড়েছে? নানা প্রশ্ন তার মাথায় ঘুরপাক খাচ্ছে। অবশেষে কিছুটা সময় পর দেবু বুঝতে পারল তার এই চিন্তার প্রশ্নগুলোতে
কোনো উত্তর সে এক্ষুনি পাবে না। এদিকে তার খিদেও পেয়েছে। এক বুক শ্বাস নিয়ে সে উঠে শ্মশান থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিল। পথে হঠাৎ দুটো 7-8 বছরের ছেলেকে কথা বলতে দেখে দেবুর চোখ আটকে গেল। একটি ছেলে গগলস পরে রয়েছে। দেবু চমকে উঠে ভাবল, গগলস? এই রকম গগলস পরে আদ্যা হাড়ের তলোয়ার খোঁজার জন্য কুয়োর জলে নামত। এই ছোট ছেলেটি কিভাবে এটি পেল? সে তাড়াতাড়ি ছেলেটির কাছে গেল আর জিজ্ঞাসা করল, এটি কার? ছেলেটি মুচকি হাসি দিয়ে বলল, আমার। দেবু আবারও অবাক হয়ে প্রশ্ন করল, কোথায় পেরেছিস সেটা? তোর বাবা কিনে দিয়েছে কি? ছেলেটি হাত দিয়ে দেখিয়ে বলল, ওই দিকের বাড়ির বুড়ি ঠাকুমা দিয়েছে। দেবু তৎক্ষণাৎ ছেলেটির দিকে তাকিয়ে দেখল। ছেলেটি যেদিকে ইশারা করল সেদিকে বৃদ্ধার বাড়ি। সে ভাবল, বৃদ্ধার বাড়ির কুয়োটিতে নেমে হাড়ের তলোয়ার খোঁজা আধ্যাত্ম এখনও বাকি আছে। সেদিন ভোর রাতে বৃদ্ধার বাড়ির কুয়োর কাছে আমরা গিয়েছিলাম হাড়ের তলোয়ার খুঁজতে। কুয়োর ঢাকনাও খুলেছিলাম, কিন্তু বৃদ্ধা আমাদের ভূত ভেবে ভয় পাওয়ায় আধ্যা আর কুয়োটিতে নামা হয়নি। গগলসটি বৃদ্ধার বাড়িতে তা ফেলে এসেছিল তা তো মনে হচ্ছে না। দেবু ছেলেটির কাছ থেকে গগলসটা এক্ষুনি দিচ্ছি বলে চেয়ে নিয়ে বৃদ্ধার বাড়িতে গেল। ছেলেটিও তার পিছন পিছন গেল। আজকে শুনলেন আতঙ্কের রুদ্রগড়ের 52 থেকে 54 পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।